Good morning, dear student. Welcome to the Way of Solution number 1 study channel of West Bengal. তো আমি তোমাদের ডাল্টন স্যার, তোমরা এখন পাচ্ছ আমাদের নর্মাল যে ক্লাস রুটিন তোমরা পাও। এই ক্লাস রুটিনগুলো প্রত্যেকের ফ্রি ক্লাস ইউটিউবে আমরা করাই। সকাল 8:30 থেকে আমার ক্লাস থাকে। আচ্ছা, আমাদের সমস্ত ক্লাসের নোটিফিকেশন বা লিংক তুমি আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাচ্ছ। ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ দ্য ওয়ে অফ সলিউশন, এবং আমরা যে পেড কোর্সগুলো করাচ্ছি আমাদের নিজস্ব অ্যাপ TWS একাডেমি অ্যাপ তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে। আচ্ছা চলো, তো পিওয়াইকিউ প্র্যাকটিস আমরা করব প্রত্যেকে যারা কানেক্ট আছো। তো এখানে আমরা আজকের আলোচনা করব ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থেকে। শুধু ওই জায়গার প্রশ্নই থাকবে, অনেক প্রশ্ন তোমরা করেছো ইতিমধ্যে, করানো হয়তো হচ্ছে, বাট এটা একটাই সিরিজ হচ্ছে যেখানে তোমরা পাচ্ছ ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, সেই জায়গা থেকে আজকের ক্লাস হবে। তো ফরওয়ার্ড ব্লক এর প্রতিষ্ঠাতা কে ছিলেন প্রত্যেকে তোমরা জানো, যে নেতাজি সুভাষচন্দ্র বসু। তিনি কংগ্রেস থেকে যখন চলে আসছেন, তারপর তিনি নতুন একটা দল গঠন করছেন, তার নাম ফরওয়ার্ড ব্লক। এখন সালটা কত, কবে এই ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা হয়েছিল? 1939 সাল। 1939 সাল, এবং যদি তারিখ বলা হয় 3রা মে, 3rd মে। এই দিনে আমরা দেখব যে ফরওয়ার্ড ব্লক গঠিত হয়, এবং সেই সময় ফরওয়ার্ড ব্লকের যে পতাকা সিম্বল ছিল বাঘের সিম্বল, তখন ছিল বাঘের সিম্বল, ঠিক আছে? আচ্ছা, তো এই যে প্রশ্ন সুভাষচন্দ্র বসু সম্পর্কে, এগুলো আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের মধ্যেই কিন্তু পড়ছে। তো নেতাজি সুভাষচন্দ্র বসু আমরা জানি তিনি হচ্ছেন কংগ্রেসের একমাত্র নির্বাচিত সভাপতি হয়েছিলেন ত্রিপুরী অধিবেশনে। হরিপুরা এবং ত্রিপুরী অধিবেশন, দুটো অধিবেশনে সুভাষচন্দ্র বসু জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন। প্রথমবার তো ধরো মনোনীত, তারপরবার নির্বাচিত, ভোট হয়েছিল প্রথম ওই জাতীয় কংগ্রেসের ওই সময় ওই অধিবেশনে, এবং তিনি জয়লাভ করেছিলেন, কিন্তু পরবর্তী পরিস্থিতি সাপেক্ষে তিনি কংগ্রেস থেকে সরে আসছেন। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, কোন কংগ্রেস সভাপতি 1942 খ্রিস্টাব্দে ক্রিপস মিশন এসেছিল সেই সময় ক্রিপসের সঙ্গে, এবং লর্ড ওয়াভেলের সময় সিমলা অধিবেশন বা ওয়াভেল পরিকল্পনা 1945-এ এর মধ্যে মধ্যস্থতা করেছিলেন? উত্তর কি হবে? কংগ্রেসের কোন সভাপতি এই দুটো ঘটনার সময় ছিলেন? তো আমরা যদি দেখি ভারতের ইতিহাস, জাতীয় কংগ্রেসের ইতিহাস যদি দেখি 1940-42 ওই সময় থেকে যদি ধরি, তখন কিন্তু অধিবেশনই হয়নি, টানা সভাপতি থাকেন আবুল কালাম আজাদ। তিনিই হচ্ছেন সেই সময় মধ্যস্থতা করেছিলেন। তো আবুল কালাম আজাদ সম্পর্কে যে প্রশ্নগুলো তোমরা পরীক্ষায় পাবে, কিরকম প্রশ্ন আসে, যে টানা 6 বার তিনি জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন। টানা 6 বার না, 6 বছর আর কি, টানা 5-6 বছর তিনি ছিলেন জাতীয় কংগ্রেসের সভাপতি, এবং তিনি হচ্ছেন সর্বকনিষ্ঠ। জাতীয় কংগ্রেস থেকে সব থেকে কম বয়সে কে সভাপতি হয়েছিলেন? মাওলানা আবুল কালাম আজাদ, তিনি সর্বকনিষ্ঠ সভাপতি। আচ্ছা, তার সম্পর্কে আরো ইনফরমেশন তোমরা মনে রাখতে পারো, যে তিনি হচ্ছেন স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী। তিনি স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী। এই সমস্ত ইনফরমেশন গুলো তোমাদের কিন্তু মনে রাখতে হবে। ওকে, আচ্ছা, পরবর্তী প্রশ্ন, কোন ঘটনার সময় বা কোন আন্দোলনের সময় চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনটি হয়? প্রত্যেকে যারা কানেক্ট আছো অ্যান্সার করো। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন কত সালে হয় আগে বলো? 1930 সালে। 1930 সালটা মনে রাখো, আমি ডেট বলছি 18 এপ্রিল, কিন্তু এই ডেট মনে রাখার দরকার নেই, অনেক সময় ডেট আসে না, এমনি নর্মালি আসে না, তবে মাথায় চাপ নেওয়ার দরকার নেই, সালটা মনে রাখলেই হয়। তো চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন কার নেতৃত্বে হয়েছিল? প্রত্যেকে তোমরা জানো, মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে। মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে এই লুণ্ঠনটি করা হয়। তো এটা 1930 সাল বলতে গেলে আমরা আইন অমান্য আন্দোলনের কথাই বলবো, কারণ অসহযোগ আন্দোলনের কথা যদি বলা হয়
এটা শুরু হয় 1920 সালে, আইন অমান্য 1930 সালে, বরদৌলি সত্যাগ্রহ 1928 সালে ঘটনা, ভারত ছাড়ো আন্দোলন 1942। তো এই সালগুলো কিন্তু ইম্পর্টেন্ট, আমি শুধু সাল লিখেছি যেগুলো, এগুলোও কিন্তু খুব ইম্পর্টেন্ট সাল ইতিহাসের, তাই তো। আচ্ছা চলো পরবর্তী প্রশ্ন। 1925 সালে কানপুরে কমিউনিস্ট পার্টি আমরা জানি গঠিত হয় ভারতবর্ষের বুকে। তো সেই কমিউনিস্ট পার্টির প্রথম সম্মেলনে কে সভাপতিত্ব করেন? সভাপতিত্ব কে করেছিলেন বলতে পারবে তোমরা? সভাপতিত্ব কে করেছিলেন? উত্তর হবে সিঙ্গারাভেলু চেট্টিয়ার, অপশন ডি। বঙ্গভঙ্গ আন্দোলন রদ করা হয় কবে? বলো, বঙ্গভঙ্গ আন্দোলন রদ করা হয় কবে? আমরা সকলে জানি 1911 সাল, এটা আমরা প্রত্যেকে জানি, কিন্তু এখানে যদি ডেট উল্লেখ করা হয় তখন তোমার অ্যান্সার কি হবে, মানে অফিসিয়ালি কবে রদ করা হয়? প্রত্যেকে অ্যান্সার করো, কি হবে সঠিক উত্তর? তো এখানে ডেট হচ্ছে 12ই ডিসেম্বর 1911 সাল। 1911 সালে 12ই ডিসেম্বর বঙ্গভঙ্গ আন্দোলন রদ করা হয়। তাহলে ডেটটাও একটু মনে রাখার চেষ্টা করো। 1912 সালের 11 সালের 12 ডিসেম্বর, তখন ভারতবর্ষের ভাইসরয় ছিল লর্ড হার্ডিঞ্জ। এটাও পরীক্ষায় এসছে ডব্লিউবিসিএস অনেকবার। লর্ড হার্ডিঞ্জ দ্বিতীয়, এর আগে একজন ভাইসরয়ের নাম লর্ড হার্ডিঞ্জ ছিল, তো সিকুয়েন্স যদি ধরা হয় দ্বিতীয় হার্ডিঞ্জ, অনেক সময় দ্বিতীয় হার্ডিঞ্জও লেখা থাকে। তো 1911 সালে বঙ্গভঙ্গ আন্দোলন রদ করা হয়। তাহলে এটা আমরা প্রত্যেকে ক্লিয়ার হলাম, এবং এটাও আমরা জানি যে বঙ্গভঙ্গ হয়েছিল কবে। বঙ্গভঙ্গ কার্যকরী হয়েছিল কবে? কার্যকরী হয় কত সালে, কত তারিখে? 1905 সাল, প্রত্যেকেই জানো 1905 সাল। এখানে ডেটটা একটু মনে রাখো, 16ই অক্টোবর। অক্টোবর মাসের 16 তারিখ নাগাদ 1905 সালে বঙ্গভঙ্গ কার্যকরী হয়, এবং সেই সময় ভাইসরয় ছিল লর্ড কার্জন। লর্ড কার্জনের সময় বঙ্গভঙ্গ হয়। তো এই বঙ্গভঙ্গ নিয়ে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। বাংলাকে ভাগ করে দেওয়া হয়েছিল, বঙ্গভঙ্গর মাধ্যমে বাংলার শক্তিটাকে দুর্বল করার চেষ্টা করা হচ্ছিল ইংরেজরা। তারা জানতো যে বেশিরভাগ আন্দোলন স্বাধীনতা সংগ্রামী বাংলা থেকেই হচ্ছে। বাংলায় কতটা বিপ্লবী সংগঠন আমরা দেখেছি, যুগান্তর দল থেকে শুরু করে তোমার আরো অনেকগুলো রয়েছে যেগুলো স্বাধীনতা সংগ্রামী আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। সেই সময় প্রচুর বাংলা বিপ্লবী ছিল, নাম বলে শেষ করা যাবে না। তো সেই বাংলার শক্তিটাকে দুর্বল করে দেওয়ার জন্যই এমন একটা ভাবে ভাগ করা হয়, সাম্প্রদায়িকতার দিকে আঙুল তুলে আর কি, যাতে মানুষ ওই জিনিসটা নিয়ে ভুলে থাকে। যাই হোক, তো তারপর স্বদেশী বয়কট আন্দোলন এবং চলতে থাকে, এবং ফাইনালি বঙ্গভঙ্গ রদ করা হয়। তারপরেও দেখা যায় যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যে কলকাতার রাজধানীটাকে দিল্লিতে কনভার্ট করা হয়, যাতে কলকাতার গুরুত্বটা কমে যায়। আচ্ছা, নোয়াখালীর গান্ধী কাকে বলা হতো? এই গান্ধীর রিলেটেড প্রশ্ন। নোয়াখালীর গান্ধী, সীমান্ত গান্ধী, গান্ধী বুড়ি, এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় তোমরা দেখে থাকবে। প্রত্যেকে এটা লিখে নাও। অশ্বিনী কুমার দত্ত, যাকে বলা হয় নোয়াখালীর গান্ধী। নোয়াখালী জায়গাটা কোথায়? বাংলাদেশে। বাংলাদেশের নোয়াখালী জায়গার গান্ধী নামে পরিচিত অশ্বিনী কুমার দত্ত। সীমান্ত গান্ধী আমরা প্রত্যেকে জানি খান আব্দুল গফর খান। গান্ধী বুড়ি মাতঙ্গিনী হাজরাকে বলা হয়। গান্ধীজি লবণ সত্যাগ্রহকে আনুষ্ঠানিকভাবে জাতীয় সপ্তাহ রূপে পালন করেন 1930 সালে। কোন সময় এটি পালিত হয়? তো গান্ধীজির যে লবণ সত্যাগ্রহ বলতে অনেক সময় প্রশ্ন আসছে যে লবণ সত্যাগ্রহ মানে কোন আন্দোলনকে বোঝানো হয়? লবণ সত্যাগ্রহ মানে আইন অমান্য আন্দোলনকে বোঝানো হয়। প্রত্যেকে এটা আমরা জানি, লবণ সত্যাগ্রহ মানে আইন অমান্য আন্দোলন। এবং এটি শুরু হয়েছিল কবে? কেন লবণ সত্যাগ্রহ বলা হচ্ছে
সেগুলো তোমরা একটু জাস্ট ইতিহাসটা পড়লে বুঝতে পারবে যে গান্ধীজি গুজরাটের সবরমতী আশ্রম থেকে 12ই মার্চ, আমরা জানি যে 12ই মার্চ এই তারিখটা ইম্পর্টেন্ট, 12ই মার্চ 1930 যাত্রা শুরু করে। তিনি পৌঁছাচ্ছেন 5ই এপ্রিল বিকালবেলা ডান্ডিতে। সেখানে সমুদ্রের জল থেকে লবণ তৈরি করছেন এবং লবণ আইন ভঙ্গ করছেন। এই লবণ আইন ভঙ্গের মাধ্যমে আইন অমান্য, মানে ইংরেজদের তৈরি আইন আমরা অমান্য করছি, আইন ভেঙে ফেলছি, সেই আইন অমান্য আন্দোলনের সূচনা হচ্ছে। তো ওই যে লবণ দিয়ে শুরু হলো, ওই জন্য এটাকে লবণ সত্যাগ্রহ অনেকে বলা হয়, মানে লবণ সত্যাগ্রহ বলা হয়ে থাকে। তাহলে 12ই মার্চ শুরু করেন এবং দেখা যাচ্ছে আন্দোলন শুরু হয় 6 এপ্রিল। 6ই এপ্রিল আন্দোলন শুরু হয়, আইন অমান্য আন্দোলন অফিসিয়ালি শুরু হয়। কত তারিখে আইন অমান্য আন্দোলন শুরু হয়? তো এটা প্রত্যেকে আমরা মনে রাখবো, পরীক্ষায় প্রশ্ন আসে যে আইন অমান্য আন্দোলন কবে শুরু হয়? 1930 সালে 6ই এপ্রিল। আচ্ছা, কোন কারণে ভারতের জাতীয়তাবাদী নেতৃবৃন্দ সাইমন কমিশনকে বয়কট করে? সাইমন কমিশন থেকে পরীক্ষায় প্রশ্ন আসেই আসে, দেখবে। তো এই যে প্রশ্নগুলো করালাম সবই ডব্লিউবিসিএস এ এসছে বা অন্যান্য অনেক পরীক্ষায় এসছে। তুমি এই যে ইতিহাস প্রশ্ন, ইতিহাস ক্লাস করাচ্ছি, মানে একটা পরীক্ষায় সীমাবদ্ধ কিন্তু নয়, সব পরীক্ষায় তুমি কোশ্চেন পেতে পারো। আচ্ছা, এটি উত্তর হবে কমিশনের সকল সদস্য ছিল ব্রিটিশ। সাইমন কমিশন কবে গঠিত হয়? সাইমন কমিশন কবে ভারতে আসে? তাদের উদ্দেশ্য কি ছিল? সদস্য কি ছিল? এগুলো থেকে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে পরীক্ষা প্রশ্ন আসে। তো তোমাকে একদম ক্লিয়ার কাট নলেজ রাখতে হবে। দেখো, সাইমন কমিশন যেটি গঠিত হয়েছিল ভারতে নয়, সাইমন কমিশন থেকে যে প্রশ্নগুলো আসে, সাইমন কমিশন গঠিত হয় কবে? গঠিত হয় হচ্ছে 1927 সালে। 1927 সালে, ঠিক আছে, গঠিত হয়। সাইমন কমিশন ভারতে আসে কত সালে? এটাও প্রশ্ন আসে যে ভারতে আসে কত সালে? 1928 সালে ভারতে আসে। সালটাই আমি শুধু বলছি, ডেটা আর বলছি না। তো ভারতে আসে 1928 সালে। আচ্ছা, সাইমন কমিশনের সদস্য সংখ্যা কতজন ছিল? সদস্য সংখ্যা ছিল মাত্র 7 জন, এবং এখানে একজন সদস্য ভারতীয় ছিল না। সাইমন কমিশন ভারতে এসেছিল ভারতবর্ষের শাসনতান্ত্রিক বা সংবিধান সংক্রান্ত বিষয় তোমার পর্যালোচনার জন্য। তো সাইমন কমিশন এই যে গঠিত হলো, কিন্তু এখানে ভারতীয় একজনও ছিল না, যেটা কিন্তু ভারতীয়দের অবমাননা করা। ভারতীয় একজনও ছিলেন না সদস্যের মধ্যে আর কি। যার জন্য আমরা জানি ভারতবর্ষে সাইমন কমিশন যখন আসে, গো ব্যাক সাইমন, সাইমন কমিশন বিরোধী আন্দোলন কিন্তু চলতে থাকে। এবং সেই সময় আমরা জানি লালা লাজপত রায় ওই আন্দোলনে পুলিশের লাঠিচার্জে আহত হয় এবং মারাও যায়। ন্যাশনাল ফান্ড তোলার জন্য কত সালে ন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত হয়েছিল? ডব্লিউবিসিএস প্রিলিমস 2011 সালে প্রশ্নটি এসছে। উত্তর কি হবে? উত্তর হয়ে যাবে এখানে 1885 সাল। গান্ধীজি হিন্দ স্বরাজ লিখেছিলেন কবে? হিন্দ স্বরাজ একটা বই, সেটা লিখেছিলেন গান্ধীজি। এটাও প্রশ্ন আসে যে নিম্নের কে হিন্দ স্বরাজ লিখেছেন গান্ধীজি। আচ্ছা, এটা কবে লিখেছে, কোথায় লিখেছে বা কোন সময় লিখেছে, সেটা থেকে প্রশ্ন। ইংল্যান্ড থেকে ভারত যাত্রায় নৌজাহাজে, সবরমতী আশ্রম, ইংল্যান্ড থেকে দক্ষিণ আফ্রিকা নৌজাহাজে, চম্পারণ সত্যাগ্রহের সময়। উত্তর হয়ে যাবে অপশন সি, ইংল্যান্ড থেকে দক্ষিণ আফ্রিকা যাত্রায় নৌজাহাজে। সালটা 1909 সালে, এটাও মনে রাখতে পারো। আন্দোলন বা অন্যান্য বিষয় দেখে যাচ্ছ, বিষয়গুলো ওরকম না। তোমার টার্গেটটা বড় কথা। তুমি কি আদতে চাইছো চাকরিটা আমি পাই এবং দ্রুত পাই? হয়তো তোমার ইচ্ছা আছে, বাট সেই ইচ্ছা থাকলে তো হচ্ছে না। তোমাকে সেই প্রচেষ্টাটা দরকার, মানে তোমাকে চেষ্টা করতে হবে, তারপরে সাফল্যটা আসবে। তুমি যত কিছুই করো, যদি পড়াশোনাটা ঠিক করে না করো,
হবে না। তুমি ব্যাচ নিলে একটা কেন, 5, 7টা 10টা ব্যাচ নিলে তাও হবে না। তুমি অফলাইনে পড়ো, যেখানেই যাই হোক, ব্যাচ নেওয়া বা কোথাও পড়তে যাওয়া মানে এই না তুমি চাকরি পেয়ে যাবে। তোমার নিজের ইচ্ছার ওপর ডিপেন্ড করছে সব কিছু। তোমার ইচ্ছাটা কতটা পাওয়ারফুল, সেটাই কিন্তু সব থেকে বড় কথা। ঠিক আছে, যাই হোক, এগুলো বলার উদ্দেশ্য এটাই যে লক্ষ্য স্থির করো এবং সেই লক্ষ্য অনুযায়ী তুমি চলতে থাকো, দেখবে সাফল্য ঠিক ধরা দেবে। যাই হোক, আমরা অনেক কথা স্ট্যাফোর্ড ক্রিপস সদস্য ছিলেন কোন পার্টির? তো এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসছে, ধরো এই প্রশ্নটা আবারও আসতে পারে পরীক্ষায়, এমন না যে প্রশ্ন আসবে না। হয়তো তুমি এই প্রশ্নটা এখানে করালাম, ক্লার্কশিপে গিয়ে পেয়ে গেলে, হতে পারে, তো না হওয়ার কি আছে। লেবার পার্টি ক্রিপস সম্পর্কে অনেক কথা আমরা এর পরেও জানবো, অনেক ক্লাসে আলোচনা করব। আচ্ছা, কোন ঘটনার পর মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন? অসহযোগ আন্দোলন, যেটাকে বলা হয় নন কোঅপারেশন মুভমেন্ট, গান্ধীজির প্রথম একটা গণ আন্দোলন। পরীক্ষা এইভাবে প্রশ্ন আসে যে গান্ধীজির প্রথম গণ আন্দোলন কোনটি ছিল? সেটা কিন্তু অসহযোগ আন্দোলনই। ঠিক আছে, অসহযোগ আন্দোলন তিনি প্রধান ভূমিকায় ছিলেন। তো এই অসহযোগ আন্দোলন যেটা আমরা জানি, যেটা শুরু হয়েছিল কবে? 1920 সালে শুরু হয়। এটাও একটা প্রশ্ন পরীক্ষা আসে। শুরু হয় 1920 সালে, শেষ হয় 1922 সালে গিয়ে। তো ফেব্রুয়ারি মাস 1922 সালের 5ই ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলায় চৌরি চৌরা নামক একটা জায়গায় পুলিশ ফাঁড়িতে আগুন লাগিয়ে দেয় বিক্ষিপ্ত উত্তেজিত জনতা, যার পরিপ্রেক্ষিতে গান্ধীজি আইন অমান্য আন্দোলন প্রত্যাহার করেন। তো এই প্রত্যাহার করার পিছনে যে লজিক গান্ধীজির ছিল সেটি হচ্ছে এটা, তার যে আন্দোলনটা ছিল অহিংসা সত্যবাদিতা, সত্যাগ্রহ, অহিংসা এবং সত্যাগ্রহ পথে তিনি আন্দোলন করতে চেয়েছিলেন। তো সেটা যেহেতু বিঘ্নিত হয়েছে, সেজন্য নিজেই সরে আসছেন। এর একটা দিক ছিল, গান্ধীজির একটা দৃষ্টিভঙ্গি ছিল যে ভারতে সেই সময় ভারতীয়দের ইংরেজদের সাথে লড়াই করার মতো অস্ত্র বা অন্যান্য অনেক পরিকাঠামো কিন্তু ছিল না, যার কারণে হয়তো আন্দোলন, সশস্ত্র আন্দোলন করলে প্রচুর ভারতীয় মারা যেত। তো সেই জায়গা থেকে সরে এসছে। ঠিক আছে, তো এই ব্যাপারটা গান্ধীজির দৃষ্টিভঙ্গি ছিল সেই সময়, যার কারণে তিনি এই ঘটনার পরিপ্রেক্ষিতে ফেব্রুয়ারি মাসেই 1922 সালে আইন অমান্য আন্দোলন, অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেছিলেন। আচ্ছা, এখানে প্রশ্নটা এইভাবে শুরু হবে যে কোন আন্দোলনের শুরুতে গান্ধীজি করেঙ্গে ইয়া মারেঙ্গে এর ডাক দিয়েছিলেন? করেঙ্গে ইয়া মারেঙ্গে, ডু অর ডাই, এই কথা কবে বলেছিলেন? এটাও কিন্তু একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। শুধু যে ডব্লিউবিসিএস প্রিলিম 2017 সালে এসছে তা নয়, প্রচুর পরীক্ষা এসছে, তুমি সেন্ট্রাল থেকে শুরু করে রাজ্যের ডব্লিউবিপি, পিএসসি, এসএসসি, রেল, সব পরীক্ষায় আসে প্রশ্নটা। তো এটা অবশ্যই তোমরা পারবে। ভারত ছাড়ো আন্দোলন 1942 সালের, এই আন্দোলনের সূচনা লগ্নে তিনি এই ডু অর ডাই মন্তব্য করেছিলেন, করেঙ্গে ইয়া মারেঙ্গে। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে গান্ধী আরওয়েন চুক্তি স্বাক্ষরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন? বলো, গান্ধী আরওয়েন চুক্তি স্বাক্ষরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন? কি হবে উত্তর? তো গান্ধী আরওয়েন চুক্তি কবে হয়? 1931 সালে হয়েছিল, 1931-এ। দেখো, গান্ধীজি প্রথম গোলটেবিল বৈঠকে যোগদান করেনি। ঠিক আছে, 1930 সালে যে গোলটেবিল বৈঠক হয়েছিল তৎকালীন ভাইসরয় লর্ড আরউইন ছিল। তো পরবর্তীতে একটা সমঝোতার জন্য তেজ বাহাদুর শাহপুর, আমরা জানি 3টি গোলটেবিল বৈঠকেই তিনি অংশগ্রহণ করেছেন। তো একটা মধ্যস্থতা করেছিলেন যে গান্ধীজির সঙ্গে আরউইনের একটা চুক্তি স্বাক্ষরে তার ভূমিকাটা একটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে আর কি। তো এখানে অপশন বি, তেজ বাহাদুর শাহপুর সঠিক উত্তর হয়ে যাবে। আচ্ছা, নিম্নলিখিত কোন ব্যক্তি কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির বিরুদ্ধে ছিলেন? এখানে দেখো, কে পার্টির সদস্য ছিল, কে পার্টির হয়ে কথা বলেছে বা পক্ষে ছিল বলা হচ্ছে না, কে বিরুদ্ধে ছিল, এগেনস্ট, উত্তর কি হবে? অনেকে ছিল নিউট্রাল আর কি,
না পজিটিভ না নেগেটিভ। আচ্ছা, তো এখানে সোশ্যালিস্ট পার্টি আমরা জানি কংগ্রেসের ভিতরে একটা কংগ্রেস সমাজবাদী পার্টি 1934 সালে গঠিত হয় এবং গান্ধীজি এর বিপক্ষেই ছিল, বিরুদ্ধেই ছিল। জয়প্রকাশ নারায়ণ, অচ্যুত পট্টবর্ধন তারার প্রচেষ্টায় এই কংগ্রেস সমাজবাদী পার্টি গঠিত হয়। আচ্ছা, ভারতের রাজধানী নতুন দিল্লি লর্ড আরওয়েন উদ্বোধন করে কবে? এটাও কিন্তু WBCS প্রিলিম সম্ভবত 2022 সাল কি 21 সালের প্রশ্ন। যাই হোক, এই প্রশ্নটা পরীক্ষা এসেছিল WBCS প্রিলিমসে এবং উত্তর কি হবে? এই জায়গায় অনেকে একটু মিস্টেক হয়ে যায়, 1911 করে ফেলো, কারণ নতুন দিল্লি কলকাতা থেকে দিল্লিতে যাচ্ছে 11 সালে, এটা আমরা প্রত্যেকে জানি, কিন্তু লর্ড আরওয়েন উদ্বোধন করেনি তখন যখন উদ্বোধন করে 1931 সালে। অপশন সি এখানে সঠিক উত্তর আছে। ইন্ডিয়া উইন্স ফ্রিডম, ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থটির রচয়িতা কে? তো স্বাধীনতা সংগ্রামী বিভিন্ন বই পুস্তক রিলেটেড কোশ্চেনও কিন্তু এই স্বাধীনতা সংগ্রাম ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট পার্টির জন্য কিন্তু উল্লেখযোগ্য। এই সময় নিউজ পেপার, বিভিন্ন এরকম গ্রন্থ, বিভিন্ন মেলা, সংগঠন, এগুলো আমাদের এই জায়গায় পড়তে হবে। মৌলানা আবুল কালাম আজাদ সঠিক উত্তর হয়ে যাবে। ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থটির রচয়িতা। শের ই বেঙ্গল কাকে বলা হতো? শের ই বেঙ্গল আশুতোষ মুখোপাধ্যায়, যাকে বলা হতো বাংলার বাঘ, বাংলার বাঘ বলা হতো। তো এখানে শের ই বেঙ্গল বলা হতো ফজলুল হককে। ভারত ভাগ হলো সাম্প্রদায়িকতার কাছে জাতীয়তাবোধের আত্মসমর্পণ। ভারত ভাগ সম্বন্ধে এই মন্তব্য কে করেছিলেন? প্রত্যেকে যারা কানেক্ট আছো, সেশনটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো। আমাদের এই যে প্রশ্ন আলোচনা চলছে, এগুলো কিন্তু তোমাদের সমস্ত পরীক্ষা তথা WBCS পরীক্ষায় খুবই কাজে আসবে। সৈফুদ্দিন কিচলু বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন? বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। স্বাধীনতা লাভের সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? স্বাধীনতা লাভের সময় ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? উত্তর কি হবে? উত্তর হয়ে যাবে JB কৃপালিনী। JB কৃপালিনী, অপশন ডি। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, কংগ্রেসের পূর্ণ স্বাধীনতার প্রস্তাব পাশ হয় নিম্নের কার আমলে? বলো উত্তর কি হবে? কংগ্রেসের পূর্ণ স্বাধীনতার প্রস্তাব, অর্থাৎ পূর্ণ স্বাধীনতা বলতে কি বোঝানো হয়েছে বা কবে এই প্রস্তাবটি পেশ হয়? 1929 সালে লাহোর অধিবেশন তোমরা জানো প্রত্যেকে। 1929 সালের কংগ্রেসের লাহোরে যে অধিবেশনটা হয়, লাহোর সেশন, এখানে কিন্তু পূর্ণ স্বাধীনতার প্রস্তাব গৃহীত হয়। 1930 সালের 26শে জানুয়ারি পরাধীন ভারতে প্রথম স্বাধীনতা দিবস পালিত হয়েছিল এই রেসপেক্টেই। তো এই লাহোর অধিবেশন খুব গুরুত্বপূর্ণ ছিল এবং তোমাকে বলতে হবে সেই সময় ভাইসরয় ছিল লর্ড আরউইন। অপশন বি। লাহোর ষড়যন্ত্র মামলা শুরু হয় কবে? তো বিভিন্ন এই সমস্ত লাহোর ষড়যন্ত্র মামলা, মিরাট ষড়যন্ত্র মামলা, তাই তো ইতিহাসে বেশ কিছু মামলাও খুব গুরুত্বপূর্ণ জায়গা, সেগুলো আমাদেরকে ভালো করে পড়তে হবে। আমরা জাস্ট সালটা এখানে বলছি। 1929 সালে এই মামলা শুরু হয়। ডিটেলসে আমরা আলোচনা করব পরে। তৃতীয় গোলটেবিল বৈঠক হয় কোন ভাইসরয়ের আমলে? তৃতীয় গোলটেবিল বৈঠক কার আমলে হয়? প্রথম দ্বিতীয় লর্ড আরউইনের আমলে হয়, কিন্তু তৃতীয় যদি বলা হয় লর্ড ওয়েলিংটনের আমলে হয়। কংগ্রেসের সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয় কত সালে? যেটা আমরা আলোচনা করেছি 1934 সালে। ওয়াবেল পরিকল্পনা এবং সিমলা বৈঠক হয় কত সালে? সালটা কত? উত্তর হবে 1945 সালে। ঠিক আছে। মুসলিম লীগের প্রত্যক্ষ সংগ্রাম দিবস পালিত হয় কত সালে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন দেখতে পাচ্ছ। 1946 সালের ডেটটা মনে রাখতে হবে। ডেটটা কত তোমরা কমেন্টে জানিয়ে দেবে। বাংলার মুকুটহীন রাজা কাকে বলা হয়? সুরেন্দ্রনাথ ব্যানার্জিকে।
আশুতোষ মুখার্জিকে বাংলার বাঘ, বাঘা যতীনের পুরো নাম যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। সন্ন্যাসী ফকির বিদ্রোহ কত সালে হয়? সালটা 63 থেকে 1800 এই সময় এই বিদ্রোহ হয়। হয়তো জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিল? এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। আজকের সেশন এখানে এন্ড করব এবং আমাদের ফ্রি ক্লাসগুলো আমরা দ্য ওয়ে অফ সলিউশন TWS একাডেমি ইউটিউব চ্যানেলে করানো হচ্ছে। যারা নতুন সাবস্ক্রাইব করে না এবং আমাদের অ্যাপে কিন্তু পেড কোর্স আমরা করাই। যাই হোক, সেশনটি ভালো লাগলে লাইক শেয়ার করে দিও এবং এখানে আজকে সেশন এন্ড করছি। ওকে, টাটা, বাই।